বাংলাদেশে মোট জনগোষ্ঠীর 20-25% কোনো না কোনো স্নায়ু রোগে আক্রান্ত এবং আজ থেকে এক যুগ আগেও স্নায়ু রোগীরা এক ধরনের দিশেহারা সময় কাটিয়েছে, কিন্তু বাংলাদেশে ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স প্রতিষ্ঠার পর পূর্ণাঙ্গ সেবার একটি জায়গা তৈরি হয়েছে এবং এই প্রতিষ্ঠার পেছনে যে মানুষটি আপনারা সবাই জানেন, আমাদের সঙ্গে হৃদয়ের গল্পে যুক্ত হয়েছেন অধ্যাপক ডাক্তার কাজী দীন মোহাম্মদ। স্যার, আপনাকে অভিনন্দন আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। স্যার, আমি প্রথমে আপনার কাছে জানতে চাইবো যে আপনি এফসিপিএস করেছেন মেডিসিনে, তার মানে আপনি মেডিসিনেরই মানুষ আসলে বলা যায়, কিন্তু কোন সময় থেকে আপনি এই নিউরোলজির দিকে বা স্নায়ু রোগের দিকে, এর চিকিৎসার দিকে আসলে মনোনিবেশ করলেন, নাকি এটি আসলে অনেক আগে থেকে আপনার চিন্তার মধ্যে ছিল? আমি যখন 83 সালে এফসিপিএস মেডিসিন পাস করি, তখন আমার পোস্টিং হয় দিদেন আইপিজিএমআর আরপি হিসেবে, রেসিডেন্ট ফিজিশিয়ান। তখন আমার সদ্য শিক্ষক ছিলেন প্রফেসর এম.এ. মান্নান। উনি ইন্তেকাল করেছেন এবং উনি একসময় এমপি ছিলেন। মান্নান স্যার তখন নিউরোলজি প্রফেসর ছিলেন। আচ্ছা। তো স্যারের কাছেও আমার আসা যাওয়া ছিল। তখন দেখতাম স্যার এই ধরেন এই 83-84 সালে তখন বাংলাদেশের লোক সংখ্যা হয়তো বা 10 কোটি, কারণ 71 সালে 7.5 কোটি হলে তখন হয়তো বা 10 কোটি। তো 10 কোটির লোকের জন্য মান্নান স্যার একা নিউরোলজিস্ট, মাত্র একজন। তো দেখতাম স্যারের আমাদের হাসপাতালে এত রুগী আসে, স্যারের এত ব্যস্ততা, এবং আমরা স্যারের কাছে যে দেখতাম যে স্যার আসলে নিউরোলজি রুগীদেরকে কিভাবে দেখছেন, এবং তখন দেখতাম যে নিউরোলজি রুগীরা কত অসহায়। একটি স্ট্রোকের পেশেন্ট 3 জনের কাঁধে হাত ভর করে আসতেছেন, স্ট্রেচারে আসতেছে, হুইল চেয়ারে আসতেছে। তখন আমার মনে হলো যে এই সাবজেক্টটার প্রতি আমার মনে হয় কিছু করার সুযোগ আছে, মানে একটা রেসপন্সিবিলিটি ভেতর থেকে তৈরি হলো। আমার ভিতর থেকেই তৈরি হলো। আমি তখন 1984-এ তখন নিউরোলজিতে 2 জন সহকারী অধ্যাপক নেওয়ার জন্য পিএসসিতে অ্যাডভার্টাইজমেন্ট করে। তো আমি অ্যাপ্লাই করলাম। তখন বুঝি অ্যাপ্লাই করছিল 40-50 জন। তো আল্লাহর রহমতে 2 জনের মধ্যে আমি চান্স পেয়ে গেলাম। কিন্তু ওই যে ওই সময় থেকে একটি যে ইনস্টিটিউট গড়তে হবে, এই স্বপ্ন লালন করলেন কখন? এটা আসলে তখন নয়। নয়। তো কাজ করতে করতে যখন আমরা নিউরোলজিতে, আমি আরপি গিরি ছেড়ে দিয়ে পুরোপুরি চলে আসলাম। স্যারের সাথে একদম একসাথেই কাজ করি। আমার সাথে আনিসুল হক সাহেব ছিলেন, একসাথে কাজ করি। তখন আমি এই সাবজেক্টে ডেপথে যাওয়া শুরু করলাম। এটা কোন সালের কথা? এটা ধরেন 89, 90, 91 তখন ডেপথে যাওয়া শুরু করলাম। তো এর আগে আমি একটা আমেরিকাতে একটা নিউরোলজির উপর ট্রেনিং নিয়ে আসলাম ইউনিভার্সিটি হসপিটালে। নিয়ে এসে যখন আমি আবার জয়েন করলাম, তো ওইখানেও আমি নিউরোলজি রুগী দেখতাম, সবাইকে দেখতাম, এখানেও দেখলাম। তাতে আমার কাছে মনে হলো যে বাংলাদেশের নিউরোলজি রুগীরা অনেকটা অসহায়। তার কারণ তখন সারা বাংলাদেশে একমাত্র আইপিজিএমের একটা সেন্টার, আর কোনো মেডিকেল কলেজেই নিউরোলজি ছিল না। ডাক্তার নেই, কোত্থেকে হবে? তো এই কনসেপ্ট নিয়ে 1991 থেকে আমি চিন্তা করলাম যে আগে বিভিন্ন মেডিকেল কলেজে পদ সৃষ্টি করি, আচ্ছা, তারপরে আমাদের ডাক্তার সৃষ্টি করি। এই চেষ্টা করে 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 এগিয়ে গেলাম, এবং তখন চিন্তা করলাম যে তাহলে হাসপাতালগুলি, তখন আমরা পদ সৃষ্টি হয়ে গেল, আমাদের এমডি নিউরোলজি কোর্স খোলা হয়ে গেল, মানে জনবল বাড়া শুরু করলো। এইভাবে আমরা ক্রমান্বয়ে এখন আমাদের ধরে বাংলাদেশের প্রায় সবগুলি সরকারি হাসপাতালে আমাদের নিউরোলজি ডিপার্টমেন্ট আছে লোক। তখন আমি চিন্তা করলাম তো আমাদের একটা নিউরোলজি আলাদা হাসপাতাল দরকার। সেই চিন্তা শুরু করলাম। আমাদের যখন মাননীয় মন্ত্রী ছিলেন শেখ সেলিম স্যার, ওনার সময় থেকে আমাদের উদ্যোগটা। আচ্ছা, স্যারের সাথে দেখা করি, স্যারের কাছে অ্যাপ্রুভাল নিয়ে কাজ শুরু করা হলো, এবং সমাপ্তি হলো 2012 সালে। মাননীয় প্রধানমন্ত্রী সেপ্টেম্বর মাসে এই হাসপাতালে উদ্বোধন করে গেলেন। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা ছোট্ট একটি বিরতি নিয়ে আবার আলোচনা করছি।
স্যার, আপনার কাছে জানতে চাই, আপনি বলছিলেন বিরতির আগে যে কিভাবে প্রতিষ্ঠা হলো, কিন্তু জানতে চাই যে আগে যেমন দেখেছিলেন যে রোগী বাড়ছে, প্রতিষ্ঠার পরে এর ব্যাপ্তি বা আরও কত ধরনের স্নায়ু রোগীরা যে আসলে ছড়িয়ে ছিটিয়ে ছিল, এটি আসলে আপনার চিন্তায় বা বাস্তবতায় কি পরিবর্তন দেখলেন? আপনি দেখেন যখন একটা একটা বিশেষ রোগীর উপর একটা হাসপাতাল হয়, তখন ন্যাচারালি সারা বাংলাদেশের রুগীরা চেষ্টা করে এই হাসপাতাল থেকে সেরা সেবা নেওয়ার জন্য। আমরা হাসপাতালটাকে সত্যিকার অর্থে নিউরোলজি এবং নিউরোসার্জারি দুইটা বিষয় দিয়ে এই হাসপাতাল তৈরি সমান করেছে। সমান ভাগে ভাগ সমান করেছেন ভাগে। আপনারা। এখানে আপাতত 500 বেড, আর অচিরে আরো 500 বেড সংযুক্ত হবে। নতুন আরেকটা হাসপাতাল হচ্ছে। জি। 1000 বেড, এর 500 থাকবে নিউরোলজি, 500 নিউরোসার্জারি। এই যে দুইটা বিষয় একটা হাসপাতাল সৃষ্টি হলো, 1000 বেডের হাসপাতাল, এটি কিন্তু শুধু এই উপমহাদেশে নয়, সারা বিশ্বে বিরল। আচ্ছা। একটা সাবজেক্টের উপরে 1000 বেডের হসপিটাল সারা বিশ্বে বিরল। তখন তো লোকও তৈরি হবে আসলে। Right. আমরা এই হাসপাতালটাকে আমরা ওয়ান স্টপ সার্ভিস তৈরি করেছি। রুগী আসবেন, তার সম্পূর্ণ চিকিৎসা করে, অপারেশন করে, ইন্টারভেনশন করে, যা যা প্রয়োজন করে উনি চলে যাবেন। আমি এখানে একটু জানতে চাই যে সাধারণ রোগীদের এক ধরনের কষ্ট আছে যে আপনার শয্যা না থাকলে তারা ভর্তি হতে পারছে না, যেটি অন্য হাসপাতালে নেই। বিশেষ করে আপনি অন্য যে কোনো হাসপাতাল দেখলেই আপনি সব থেকে ভালো জানেন। এই পলিসিতে আপনারা কেন গেলেন আসলে? আসলে দেখেন, আমি ঢাকা মেডিকেলের ছাত্র, ঢাকা মেডিকেলে পাশ করেছি, ঢাকা মেডিকেলে দীর্ঘদিন শিক্ষকতা করেছি। আমি যখন ঢাকা মেডিকেলে ইন্টার্নি করে, আমি তখন ঢাকা হাউস স্টাফ, অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার, তখন দেখেছি ঢাকা মেডিকেল কলেজে কোনো ফ্লোরে রুগী ভর্তি হতো না। আচ্ছা। তখন প্রত্যেকটা রুগী একটা করে বিছানা পেত, সে বারান্দাই হোক আর করিডোরই হোক। আচ্ছা। কিন্তু পরবর্তী সময় দেখলাম যে রুগীরা আপনার স্পেসে ভর্তি, সিঁড়ির গোড়ায় ভর্তি হয়, লিফটের কোনায় র্যাম্পে ভর্তি হয়, ভর্তি। ফ্লোরে ভর্তি হয়ে থাকে। তো এই যে ফ্লোরে যে রুগী ভর্তি হয়ে থাকে আর যে রুগীটা বিছানায় থাকে, আমি দেখেছি ট্রিটমেন্টে আকাশ পাতাল পার্থক্য হয়ে যায়। আচ্ছা। কারণ একটা ফ্লোরে রুগী থাকলে তার দুইটা দিক থাকে। রুগীর মনে সবসময় একটা কষ্ট থাকে যে আমি একটা বিছানা পেলাম না, এত খারাপ, মানসিকভাবে সে হেরে যায়। এত সিরিয়াস, আমি বিছানা পেলাম না। 2 নম্বর হলো, একটা রুগীকে দেখতে গেলে যেইভাবে দেখতে হয়, ফ্লোরে রুগী কিছুতেই সেইভাবে দেখা যায় না। বটেই। আমি যেটা আইভি স্যালাইন দেবো, কোথায় স্ট্যান্ড রাখবো, আমি তাকে চিকিৎসা দিব, ইনজেকশন দেব, খাওয়াবো, কোথায়? তার বিছানাই নাই, কিছুই নাই। কাজে আমি মনে করি ফ্লোরে রাখাটা হলো একটা বিছানা পেল, চিকিৎসা কতটুকু পেল সেটা নিয়ে আমার যথেষ্ট চিন্তা আছে। স্যার, আপনি বিশেষজ্ঞ চিকিৎসক তৈরির যে কারখানা বা পাঠশালা আমরা যাই বলি না কেন, মানে যেখান থেকে বাংলাদেশের বিশেষজ্ঞ চিকিৎসক তৈরি হয়, সেখানে 2 দফা আপনি সভাপতি ছিলেন। অনেকে অনেক কাজ করেছে, কিন্তু আপনার সময়টাতে আসলে আপনার মূল নজরটা কোন দিকে ছিল? আমার আসলে নজরটা ছিল দুদিকে। একটা হলো এই আমাদের বিসিবিএস কলেজটাকে দেশে আরও বেশি পরিচিতি দেওয়া এবং বিদেশে এর পরিচিতি যেন বাড়ে, সেদিকে Acceptability বাড়া আর কি। বাড়ানো। এবং আমাদের যারা ছাত্র, যারা এফসিবিএস করতে আসে, তাদের যেন একটা ভেরি হাই কোয়ালিটি ডক্টর তৈরি করা যায়, কারণ তারা স্পেশালিস্ট হবে। তা হাই কোয়ালিটি ডক্টর করতে গেলে হাই করে ট্রেনিং লাগবে, হাই করে ট্রেনিংয়ের জন্য হাই করে ডক্টর, প্রফেসর, ট্রেনার লাগবে। আমি প্রত্যেকটা বিষয়ে কারিকুলামগুলিকে আপডেট করেছি। আচ্ছা। এটা একটা সাইড। আরেক দিকে হলো যারা ট্রেনিং নিচ্ছে তাদেরকে আমি প্রতি মাসে 20,000 টাকা করে অনারিয়াম দেওয়ার জন্য এটা প্রথমবার আপনি করেছেন? প্রথমবার আমরা চালু করলাম। এবং আমি মনে করি যাদেরকে আমরা একটা ভাতা দেই, তাতে কি হয়, তারা কিছুটা আর্থিক সাশ্রয় বোধ হয়। নিশ্চিত মনে পড়তে পারে। সবচেয়ে বড় তারা আমাদের জবাব দিতে আয়তা চলে আসে। এতে আমি মনে করি যে আমাদের ট্রেনিংটার কোয়ালিটি ইমপ্রুভ হবে। অন্যদিকে হাসপাতালে যারা কর্মচারী আছে তাদের কল্যাণের জন্য কি করা যায়, সেটাও আমি তাদের পেনশনের ব্যবস্থা করে। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আরও একটি ছোট্ট বিরতি নিয়ে আবার আলোচনায় ফিরছি। স্যার, আপনার কাছে জানতে চাই যে সব হাসপাতালেই একজন চিকিৎসকের, যিনি পরিচালক হন, তার 2টি রোল থাকে। তিনি একজন একাডেমিশিয়ান, আবার একই সঙ্গে তাকে আসলে অ্যাডমিনিস্ট্রেটিভ দায়িত্ব পালন করতে হয়। এই 2টির সমন্বয়
আপনি যেভাবে পেরেছেন বা পারেন, যেটি আপনাদের সতীর্থদের কাছে শোনা, সেটি অনেকে আসলে পারে না। এই না পারা এবং পারা, এই দুটোর মধ্যে আসলে একটি হাসপাতালকে চালিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে মানে কোন ধরনের অন্তরায় সৃষ্টি হয়? আমি মনে করি যে একটা হাসপাতালে যদি একজন শিক্ষক পরিচালক হয়, বিশেষ করে যেগুলি আমাদের স্পেশালিস্ট হসপিটাল, কলেজ যুক্ত হাসপাতাল যেগুলো। হ্যাঁ, কলেজযুক্ত হাসপাতালগুলি একরকম আর কলেজযুক্ত নয় এগুলি আরেক রকম। জি। যেখানে কলেজযুক্ত নয়, যেমন আমাদের ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স, কার্ডিওভাস্কুলার, কিডনি, এইখানে যিনি পরিচালক উনি শিক্ষক হওয়া উচিত। আচ্ছা। তার কারণ একটা মনোডিসিপ্লিন, এই ডিসিপ্লিন সম্পর্কে যদি ডাইরেক্টর সাহেবের পুরো ধারণা না থাকে, তাহলে শিক্ষক প্লেসমেন্ট, ডাক্তার প্লেসমেন্ট আর প্রকিউরমেন্ট বটে। এগুলি প্রচুর সাফার করে। কাজে এই সমস্ত ইনস্টিটিউশনগুলিতে পরিচালক এবং শিক্ষক এক ব্যক্তি হয় বাঞ্ছনীয়। স্যার, একটু ব্যক্তিগত প্রসঙ্গে ঢুকতে চাই। আপনার পরিবার বা ছেলে মেয়ে তারা কোথায় আছে? অনেকেই হয়তো জানে না। আমার পরিবারে আমার ওয়াইফ, উনি ডাক্তার, এবং আমার 2 বাচ্চা, বড়জন মেয়ে, ছোটজন ছেলে। বড় মেয়েটা ইংল্যান্ডের কুইন মেরি থেকে গ্র্যাজুয়েশন করে অস্ট্রেলিয়া ইউনিভার্সিটি মেলবোর্ন থেকে মাস্টার্স করে ইন্টারন্যাশনাল বিজনেস করে বর্তমানে চাকরি করছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে ঢাকাতে। ছেলেটা ওর ছোট 1 বছরের, ও ইউনিভার্সিটি করে লন্ডনে লেখাপড়া করে। সে ইউনিভার্সিটি করে লন্ডন থেকে নিউরো সায়েন্সে পিএইচডি করে এখন সেখানে এমবিবিএস লেখাপড়া করছে। তার ইচ্ছা ডাক্তার হওয়া। স্যার, আরেকটু জানতে চাই যে স্নায়ু রোগী সে যেই হোক না কেন, তাদের 1 নম্বর চয়েস থাকে যে অধ্যাপক কাজী দীন মোহাম্মদ স্যারের কাছে গেলেই মনে হয় ভালো হয়ে যাবে। এবং আপনি একেবারে রাষ্ট্রের প্রধান যে জায়গাগুলো থেকে যে রিকোয়েস্ট আসে সেগুলো থেকে ফেলে দেওয়াও যায় না, আপনাকে দেখতে হয়, আবার সাধারণ রোগীকেও আপনি দেখছেন। কিন্তু যারা মনে করে যে আপনাকে না দেখালে হবেই না, মানে এই জায়গাতে আপনার বক্তব্যটা আসলে কি? না, এটা তো আসলে ধরেন বাংলাদেশে যেহেতু নিউরোলজির সংখ্যা কম, আর আমি যেহেতু একজন অত্যন্ত সিনিয়র নিউরোলজিস্ট বাংলাদেশে বর্তমানে, কাজে আমার ধরেন পরিচিতি নাম অনেকেই জানে, এবং সেই জন্য অনেকেই আমাকে দেখানোর চেষ্টা করে, দেখাতে চায়। আমি 2 ধরনের লোকের কাছে পয়সা নিই না, একটা গরিব, একটা মুক্তিযোদ্ধা। তাদের কাছ থেকে আমি কখনোই ফি নেই না, কারণ আমি মনে করি যে গরিবদের প্রতি আমার দায়িত্ব আছে। মানে তারা যে কেউ গেলে কি আপনি তাকে দেখে দেন? দেখে দিই, দেখে দেন। একদম দেখে দিই, এবং পয়সা তো নেই না। আচ্ছা। আর মুক্তিযোদ্ধাদের কাছে আমার আরো দায়বদ্ধতা আছে। অবশ্যই। একজনের প্রতি দায়িত্ব, ওদের প্রতি দায়বদ্ধতা, এই 2 গ্রুপের কাছ থেকে আমি কখনো পয়সা করি নেই না। স্যার, 53 বছরের বাংলাদেশে আমরা দাঁড়িয়ে আছি। বিশেষায়িত অনেক হাসপাতাল হয়েছে, সেবার পরিধি হয়েছে, বিকেন্দ্রীকরণ হয়েছে, কিন্তু কিছু কিছু মোটা দাগে কিছু কিছু জায়গায়, যেমন আমাদের পরীক্ষা নিরীক্ষার মান সন্তোষজনক না। তারপরে আমরা ইন্স্যুরেন্স পলিসি রোগীদের জন্য সেটি আসলে কার্যকর করতে পারিনি। রেফারেল সিস্টেম নিয়েও এখন আমরা কার্যকরী জায়গায় যেতে পারিনি। এই যে বড় বড় সমস্যা যেগুলো আছে, সেটির সমাধান কি আদৌ কখনো সম্ভব? আপনি কি মনে করেন? অবশ্যই সম্ভব। কারণ আপনি দেখেন, মাননীয় প্রধানমন্ত্রীর যে বিচক্ষণতা, ওনার যে দূরদর্শিতা, এবং ওনার যে প্রত্যেকটা বিষয়ে যে নজরদারি, এর ফলেই কিন্তু সব হয়ে যাবে। আজকে দেখেন আমাদের এই হাসপাতাল 2012-তে শুরু করি, তখন যা চলতো আমরা এখন সব অটোমেটিক সিস্টেমে নিয়ে আসছি। এই যে আমাদের বিভিন্ন ইনস্টিটিউট যেগুলি আছে, আমরা এখন অনেক মানসম্মত রিপোর্ট দিই। এখন আর কেউ বলতে পারবে না যে রিপোর্টের মান খারাপ। প্রধানমন্ত্রী একজন ডাইনামিক একজন লিডার, তিনি তার সমস্ত জায়গাতে সে ছাপ রেখেছেন, কিন্তু স্বাস্থ্যের ক্ষেত্রেও আলাদা করে সেই ধরনের একটা লিডারশিপ প্রয়োজন কিনা, যিনি এই সমস্যাগুলো নিজে বুঝে সমাধান করবেন, এটি কতটা জরুরি? এই ব্যাপারে আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত সজাগ, এবং উনি বেছেই কিন্তু লোকদেরকে দায়িত্ব দেন। এই যে আমাদের দেখেন বর্তমানে যে মাননীয় মন্ত্রী হয়েছেন জি। সামন্তলাল সেন স্যার, জি, জি। আমাদের প্রতিমন্ত্রী রোকেয়া সুলতানা ম্যাডাম, এরা কিন্তু 2 জন স্বাস্থ্য সেক্টরে একদম গোড়া থেকে উঠে আসা ছিলেন আর লোক। কি। এরা স্বাস্থ্য সেক্টরের সমস্ত খুঁটিনাটি জানে। জানেন। কাজে যে লোকটা সমস্যা জানে, তিনি সমাধান করতে জানেন। সমাধান করতে জানে। স্যার, একটি কিউরিওসিটি থেকে আপনার কাছে জানা যে একজন মানুষের সফলতা নানাভাবে আসলে হতে পারে। আপনি একজন শিক্ষকও, আপনি একজন চিকিৎসকও, আবার একই সঙ্গে গবেষকও। এই 3টি জায়গাতে আপনি কোন জায়গায় বেশি সফল, বা 3টা জায়গাতে আপনার সফলতা আসলে কোথায়? আমি শিক্ষকতা খুব বেশি পছন্দ করি,
এবং আমি আন্ডার গ্র্যাজুয়েট পড়িয়েছি, পোস্ট গ্র্যাজুয়েট পড়েছি, দীর্ঘদিন ঢাকা মেডিকেল শিক্ষকতা করেছি, নিউরো সায়েন্সের শিক্ষকতা করেছি। আমি শ্রেষ্ঠ শিক্ষক হিসাবে 2বার পদক পেয়েছি। ক্লাস দিতাম কোনো ক্লাসে, আমি দেখেছি আমার ক্লাসে রুম ভরে বারান্দা পর্যন্ত ভরে যেত। আমি যখন রুগী দেখি, রুগী দেখি তখন রুগী চেষ্টা করি ভালো করে দেখার জন্য। সেখানে আমি মনে করি যে আমি অনেকটাই সার্থক, তার কারণ আমি শ্রেষ্ঠ চিকিৎসক হিসেবে 2বার পদক পেয়েছি। আচ্ছা, আমি 2বার। এবং গবেষক হিসেবে যদি আসি, হ্যাঁ, সঙ্গত কারণেই গবেষণার একটু দেরিতে শুরু হয়েছে আমার। তো গবেষক হিসেবে কাজ করতে করতে আমার এখন প্রায় 180টার মতো পাবলিকেশন হয়েছে। 180টা? ইয়েস। সাম্প্রতিককালে যেটা আমরা একটা ড্রাগ ডিসকভারি ট্রায়াল বাংলাদেশে দিলাম, এটা আমেরিকার একটা কোম্পানির একটা ড্রাগ আবিষ্কার হবে একটা অসুখের এগেনস্টে। তা আমি তার পিআই, বাংলাদেশে আমি তার পিআই, এবং এইটার বাজেট ছিল $8 মিলিয়ন। তো এইটা আমরা আমাদের নিউরো সায়েন্সে একটা সিটিইউ, সেন্টার ফর ট্রায়াল ইউনিট করে আমরা 3 বছর একটা একটা জিবিএসের রুগীর উপর ট্রায়াল দিয়ে একটা ড্রাগ ডিসকভারি করলাম। এবং এই ট্রায়ালের রেজাল্টটা আমরা আগামী জুনে কানাডা মন্ট্রিয়ালে আমাদের ইন্টারন্যাশনাল কনফারেন্সে এটা পাবলিশ করা হবে। একেবারে শেষ প্রশ্ন আপনার কাছে স্যার, যে এই যে জীবনের এতগুলো বসন্ত পেরিয়ে গেছে বা এতগুলো বছর পার হয়েছে, এই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশের জন্য স্বাস্থ্যের ক্ষেত্রে আপনি কি স্বপ্ন দেখেন? আমি আশা করি অদূর ভবিষ্যতে বাংলাদেশের প্রত্যেকটা লোক একদম তৃণমূল পর্যায়ে তারা বাংলাদেশের সেরা স্বাস্থ্যসেবা পাবে তাদের ঘর থেকে। কারণ আমরা এখন স্বাস্থ্যসেবাটাকে অনেকটা ইলেকট্রনিক মিডিয়ায় নিয়ে যাচ্ছি। আমরা টেলিমেডিসিন শুরু করেছি, আমরা কমিউনিটি ক্লিনিক তৈরি করেছি। কাজে এই সব কিছুর বিনিময়ে আমি মনে করি অচিরেই বাংলাদেশ স্বাস্থ্যসেবা মানুষের দ্বার প্রান্তে চলে যাবে। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য, এবং আবারও আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আপনাকে অনেক ধন্যবাদ। একজন চিকিৎসক, একাধারে একজন প্রশাসক, চিকিৎসক, শিক্ষক, সবখানেই তিনি জনপ্রিয়, কিন্তু বিশেষ করে তিনি শিক্ষক হিসেবে শিক্ষার্থীদের কল্যাণে সবথেকে ভালো চিন্তাটি করেছেন এবং অনেক ক্ষেত্রে বাস্তবায়নও করেছেন। এমন চিকিৎসক বা এমন শিক্ষক আরও বেশি বেশি হলে হয়তো বাংলাদেশের চিকিৎসা সেবা এবং চিকিৎসায় গবেষণা এবং পড়াশোনার ক্ষেত্রে একটি যুগান্তকারী পরিবর্তন আসবে, সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আগামী পর্বে নতুন কোনো অতিথি নিয়ে হাজির হব। সেই সময় পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।